আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। মাসুদ ভাই, আজকে হচ্ছে যে আসলে লাইলাতুল গুজবের রাত। একটা সন্ধ্যার পর থেকে হঠাৎ করে এই বাংলাদেশে যখন প্রায় 10টার দিকে সম্ভবত যখন ঐক্যমত্য কমিশনের লাস্ট মিটিং শুরু হয়, মিটিং থেকে গাড়িগুলা বের হচ্ছিল, তখন বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছিল যে এটা সেনাবাহিনীর ইয়ে থেকে আসছে, সেনাবাহিনী ক্যাম্পে কিছু হচ্ছে বা সেই। পরে রাতের একটার সময় আমি বললাম যে সবাই চোখ কান খোলা রাখেন, সেনা প্রধানের বউ যে কোনো মুহূর্তে লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। ভাই এরপর দিকে আধা ঘন্টার ভিতরে অন্তত কয়েক হাজার মেসেজ, ভাই কোন চ্যানেলে দিবে কি দিবে, তার মানে একটা লোক ভালো মতন পইরা দেখলো না যে আসলে কি লিখছি আমি। সেনা প্রধানের বউ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কি আছে? বুঝতে পারছেন কাহিনীটা? এই হয়েছে যে আমাদের বর্তমান সিচুয়েশন বা চরিত্র। এখন আপনার যদি দেখেন যে নর্থ ইস্ট নিউজ, যেটা যে আপনার চন্দন নন্দিদা যেটা করেন, ওনার নিউজের গত 2 দিন আগে একটা নিউজ হয়েছিল যে সেনাপ্রধানের বাসভবন পুরাটার এখন যে আপনার সিকিউরিটির দায়িত্ব পালন করছেন হচ্ছে আপনার প্যারাট্রুপারেরা। মানে আপনার যেমন ওই ইন্ডিয়ান সেনাবাহিনীতে গুর্খা সেনাবাহিনী আছে, খুব শক্তিশালী এবং খুব আপনার চালু, সেম আমাদের প্যারাট্রুপারেরও সেরকম। তো বলতেন যে তারা হয়তো করছে, কি বলে, তারাই নাকি নিরাপত্তার দায়িত্বে আছেন। আবার কেউ কেউ বলতেছেন যে না, ওনারা গৃহবন্দী করে রাখা হয়েছে। এদিকে ডাক্তার ইউনূসের কাঁধে সোয়ার হয়েছে আসলে ওই আপনার জাতিসংঘ আর ইউএসএ, আর আমাদের সেনাপ্রধানের কাঁধে সোয়ার হচ্ছে জামাত সোয়ার হয়েছে। এখন কি যে করবে বা কি যে হবে বা কি হইতে যাচ্ছে, এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন একটু, কেন এই কথাটা তুলতেছি। সেনাবাহিনীতে এখন যতজন মেজর আছে এরা সব কিন্তু ডিজিএফআই এর, মানে 70-80% ডিজিএফআই এর, মানে যারা আগে ডিজিএফআই গেছে তারা ডিজিএফআই 2 বছর বা 4 বছরের কাজ শেষে তারা সেনাবাহিনীতে মেজর র্যাঙ্ক মানে উচ্চ পর্যায়ে যায়। তো সেরকম 56 জনের বিরুদ্ধে অলরেডি, 56 জনের মধ্যে অলরেডি 24 জনের বিরুদ্ধে মামলা, 17 জন সার্ভিং, বাকি নাই, একজন অলরেডি নাই, ওনাকে পাওয়া যাচ্ছে না। এখন সেনাবাহিনী যে পাওয়া যাচ্ছে না, এটা 90 দিন নাকি ওয়েট করে, 90 দিন পরে ওরা একটা ওয়ারেন্ট ইস্যু করে, থানাকে পাঠায় যে এই লোককে যেখানে পাও সেখান থেকে ধরে আনো। সেনাবাহিনীতে এই পর্যন্ত নাকি এরকম কাহিনী কখনো হয় নাই, মানে এই গত 54 বছর কখনো এই ধরনের কর্মকাণ্ড হয় নাই। আবার এইটাও আছে যে গত 54 বছরের ভেতরে এই কাজ, এই যে যেই কাজটা, মানে এই যে আপনার সিভিল কোর্টে যে মামলা, এই মামলাও গত 54 বছরে কখনো এই ধরনের মামলা হয় নাই, এটা এবারই প্রথম। তাহলে এটা কি সেনাবাহিনী কি, এই সেনা বাহিনী আমাদের যে ওয়াকার ওয়াকার সাহেব সব জাইনা শুই কি নিজেই করাইলেন, নাকি উনি জানতেন না, ওনাকে ঘুমের মধ্যে রেখে করানো হয়েছে? এগুলো সব ক্লিয়ার হইতে আসলে একটু সময় লাগবে, একটু সময় লাগবে যে আসলে কিভাবে কিভাবে মানে এই মামলাটা হইলো বা হইলো। আর ডাক্তার ইউনূসের সাথে আসলে আমরা বলতে ডাক্তার ইউনূসের সাথে মতদৈন্যতা আছে বা কিছু আছে, কিন্তু এইটাও আসলে বিশ্বাসযোগ্য না। তার কারণ হচ্ছে আপনাদেরকে গত বছর 5ই আগস্টের সেই দিনের আপনার ভাষণটা যদি খেয়াল করেন, উনি বলতেছিলেন, আমরা সবাই নর্মালি কি বলি যে বিএনপি, জামাত, এনসিপি এভাবে বলি না, বিএনপির মহাসচিব, জামাতের আমির এভাবে বলি। উনি কি কথাটা বলছিলেন জানেন? একটু খেয়াল করেন, গুগল করলে পাবেন এই জিনিসটা, ভিডিওটা। আমিরে জামাত, আমিরে জামাত, এই সব এইভাবে কিন্তু উচ্চারণ করেছে একমাত্র জামাত ইসলাম, এছাড়া আর কেউ না। মানে এরা জামাত জামাতি, পৃথিবীর অন্য কোনো জাতে যাবে না। উনি ওই উচ্চারণ করেছে আমিরে জামাত। আবার ওনার নিজের মুখেরই কথা যে উনি আমিরে জামাতকে না পাওয়ার কারণে মিটিং 2 ঘন্টা পেছান। এখন আপনি আমার আগে একটা কথা জবাব দেন, আওয়ামী লীগরে ওনারা নিষিদ্ধ করছে, কার্যক্রম নিষিদ্ধ করছে, আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য সরাসরি কে যায়? সেনা প্রধান। 5ই আগস্ট পর্যন্ত তো জামাত ইসলাম নিষিদ্ধ ছিল। তাহলে সেদিন সেনা ক্যাম্পের এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটাকে কিভাবে নিয়ে গেলেন উনি? এই প্রশ্নটা কি আজ পর্যন্ত কেউ করছে? কেউ করেনি। যে নিষিদ্ধ ঘোষিত একটা দল ছিল, তো সেটাকে কিভাবে নিয়ে গেলেন উনি? আর ডাক্তার ইউনূসকেও আইনা বসাচ্ছেন এই সেনা প্রধান।
এখনো হয়তো ডাক্তার ইউনূস কোনো কারণে হয়তো বলতেছে না, কিন্তু আগে পরে বলবে যে সেনাপ্রধানের সাথে তারও আগে কথা ছিল। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করেন যে সেনাপ্রধান নাকি দেশের স্বার্থে বা আমাদের জনগণের উপরে গুলি চালাবে না, এই জন্যই উনি এই কাজ করছেন। তাহলে কথা হচ্ছে যে উনি জনগণের উপর গুলি চালাবেন না এই জন্য শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হইলো, তাইলে সেই সেনাবাহিনী কিভাবে গোপালগঞ্জে এইভাবে গুলি চালায়? সেখানে তো সেনা অফিসারে গুলি চালাচ্ছে সরাসরি, এটা ভিডিও ফুটেজ আছে। ওরা বলতে স্যার মারতাছি তো মরে স্যার, তারপরে সামনে আগায় কেন স্যার? আরেকজনে কইতে স্যার ব্যারেল পুরা খালি করে দেন, মাইরা শালা সব মাইরা ফেলান। তো সেনাবাহিনী তো এইখানে করছে, তখন কিভাবে সেনাবাহিনী গুলি করবে? আর এখন দেখেন এই নাট্য সেনাবাহিনী বিভিন্ন জায়গায় মব হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, তারা কিন্তু দাঁড়ায় থাকে, তারা কোনো কথা বলে না, দাঁড়া দাঁড়া নাটক দেখে কি হইতেছে। বাহিনীর এই সার্ভিং অফিসারদের গায়ে জুতা পড়ুক, ডিম পড়ুক, এটা আমি একটু দেখতে চাই। কারণ হচ্ছে তারা যেহেতু এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই যে বিভিন্ন নেতাকর্মীদের গায়ে যখন হামলা হয়, যখন একজন চিফ জাস্টিসকে সেনাবাহিনীর সামনেই মারা হয়, যখন একজন আপনার এই ইলেকশন কমিশনকে সেনাবাহিনীর উপস্থিতিতে জুতার মালা গলায় দিয়ে বের করে আনা হয়, তখন সেনাবাহিনী নিশ্চুপ ছিলেন। সার্ভিং মেজর, অবসরপ্রাপ্ত মেজর, এদেরকেও জুতার মালা যদি গলায় দেয়, তাহলে আপনার সারা দেশের মানুষ বুঝবে যে এই যে মব সন্ত্রাসের জনক যে সেনাবাহিনী, তারাও খাইতেছে। কারণ এই সেনাবাহিনীতেই মব সন্ত্রাসটাকে উপরে তুলছে। এখানে ডাক্তার ইউনূসও কিছু না, আইসিটি কিছু না, পুরাটাই সেনাবাহিনীর হাতে। কারণ সেনাবাহিনী তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না কোনো কিছু। দেশে তো এখন ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা বলেন, এটা তো কোনো বৈধতা নাই, কিন্তু সেনাবাহিনীর তো বৈধতা আছে। বাংলাদেশ সেনাবাহিনীর তো বৈধতা আছে, তারা কোথায়? আজকে ঐক্যমত কমিশন ওনারা বলতেছে যে এই সংবিধান ছিঁড়ে ফেলবে। এই যে কালকে হয়তো সিগনেচার হবে, আমাদের 4 মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো বাদ যাবে। ওখানে ঢুকাইতেছি কি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা। একমাত্র বিএনপি বলছে যে ওরা সিগনেচার করবে, কারণ হচ্ছে বিএনপির কথা হচ্ছে যে ভাই যেমনে হোক ক্ষমতাটা আমার চাই। এনসিপি আর জামাতকে দিচ্ছে করবো না, এটা হচ্ছে যে প্রেশার। তার মানে এনসিপি আর জামাত চাইতেছে এমন কোন দুই একটা লাইন ওখানে ঢুকাই দিতে, যেটা পরবর্তী সংসদে আসলে পাস না করলেও এটা সংবিধানের উপরে, করলে তো ভালো, না করলেও থাকবে, আসলে বিপ্লবী সরকার হয়ে যাবে। এটা কোনটা? এই বর্তমান ইউনূস সরকার। এগুলাকে তো সবগুলাকে আপনার বাহবা দিচ্ছে হচ্ছে আমাদের এই সেনাপ্রধান। সুতরাং আমরা বাহির থেকে কিভাবে বলবো যে সেনাপ্রধান আর ইউনূসের মধ্যে দ্বন্দ্ব আছে? আমার তো মনে হয় না কোনো দ্বন্দ্ব আছে, এগুলো সব ওদের নিজস্ব নাটক। উনি বলছেন যে আমরা চাই না সেনাবাহিনী, সরকার এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সাথে একটা দূরত্ব তৈরি হোক, যেটা হয়তো কেউ সামাল দিতে পারবে না। কারণ বিএনপিরও ভয় আছে, কিন্তু একটা বিএনপির কথা হচ্ছে যে ভাই যা দিবা আমি সব সাইন করব। এবার মূলত হচ্ছে যে আওয়ামী লীগের এখন অবস্থা যেটা হয়েছে, আওয়ামী লীগের কোনো নেতা তো নেই, সব পলাতক, সব গর্তে ঢুকছে। এদের অবস্থা এমন যে এরা এখন বোরকা পরে বাইরে তো ভয় পায়। কারণ ওই যে 17 বছর তো কোনো কিছুতে ছিল না, খালি তো খাওয়ার তালে ছিল। ঘটনা হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি 6 মাস আপনি বাসায় বৈশা খাওয়া দাওয়া করেন, কোথাও বাইরে না। 6 মাস পরে যখন আমি আপনার রাস্তায় ছেড়ে দিব, তখন আপনি সব ধুলো ধুলো দেখবেন, আপনার চোখে মুখে কিছু দেখবেন না, আপনার হাঁটতে কষ্ট হয়ে যাবে, আপনার লড়তে চড়তে কষ্ট হবে, খায়া খায়া তো পেটে চর্বি জমে যাবো, আপনার হাতে রতে গিরাই তো আপনার চলে আইব। আওয়ামী লীগের পোলা পাইন যারা আছে, তৃণমূল আমরা যারা বলি মিছিল করে, মিটিং করে, কিছু পোলা পাইন আছে ওই পাগল স্ক্র্যাপ জাতের আমার মতো। আর বাকিগুলো সব বসে বসে চিন্তা করে যে রাইতে ঘুমাইলাম, শেখ হাসিনা সকালবেলা ক্ষমতায়, মানে এরা রাইতে ঘুমাবে, সকালবেলা এরা যখন আপনার রাস্তায় বেরোয় তখন বলবে মহীশূরে রাজা নমস্কার, সালাম আলাইকুম, স্যার আসেন। আর ওদের পায়ের মধ্যে খালি তেল ঢালবে পাবলিক, যারে আপনারা একটা খেলা দেখাইলেন, রাতারাতি আয়া গেলেন গা, চাঁদ নেন, চাঁদা নেন, চাঁদা নেন। এরা চিন্তা করে এইটা, এদের চিন্তা যে কখন শেখ হাসিনা আইব, কখন আমরা আবার চাঁদাবাজি করুন, কখন আমরা আবার খামু। আর মাত্র 2 দিন পরে বাংলাদেশে একটি নির্বাচন। এই নির্বাচনটিকে নিয়ে নানা জল্পনা, নানা পরিকল্পনা, নানান কথা, নানান বার্তা। কেউ কেউ বলছেন বহুদিনের প্রতীক্ষিত নির্বাচন, আর কেউ কেউ বলছেন জাতিকে এক অন্ধকার গুহার দিকে নিয়ে যাওয়ার এক ষড়যন্ত্র। পৃথিবীতে
আজকে থেকে যদি 1000 বছর 2000 বছর পিছনে যান, তাহলে দেখবেন প্রত্যেকটা জাতিতে কোনো মানুষ আলো নিয়ে আসে, তিনি সমাজকে রাষ্ট্রকে আলোকিত করে, সমাজকে কিছু দেয়, জাতিকে কিছু দেয়। আর কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে যারা এই পৃথিবীতে অন্ধকারে ডেকে দেয়, এই পৃথিবীকে ধ্বংস করে, এই পৃথিবীর মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো তখন আপনারা কি ভেবেছিলেন যে আপনাদের কি হতে যাচ্ছে? আপনারা জানেন না, কিন্তু আজকে কিন্তু আপনারা জানেন। এই 17 মাস সময়ে বাংলাদেশের অর্থনীতি প্রায় ধসে পড়েছে। যেখানে বলছে কর্মসংস্থান হবে জিরো, সেখানে মানে অর্থাৎ বেকারের সংখ্যা হবে জিরো। এখন আপনি দেখেন লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য মেইল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে পরিমাণ ছাত্র, আমাদের যে পরিমাণ কর্মী যেত, তা অর্ধেকে নেমে এসছে। ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে ছাত্র এবং কর্মী ভিসা তো দূরের কথা, কর্মী এবং ট্যুরিস্ট ভিসা তো দূরের কথা, ছাত্রকে পর্যন্ত এখন ভিসা দিচ্ছে না। ছাত্রদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এর কারণ কি? এর কারণ হচ্ছে ডক্টর ইউনূস আসার পর বাংলাদেশে মৌলবাদের উৎপাদনটা এমন পরিমাণে বেড়েছে যে সারা পৃথিবী ভয় পেয়ে গেছে। কিরে, এটাকে তো আমরা একটা সুষ্ঠু, একটা প্রগতিশীল আধুনিক রাষ্ট্র হিসাবে ভাবতাম। এখন তো দেখি এখানে তালেবান উৎপাদন হচ্ছে, এখানে প্রোডাকশন হচ্ছে জঙ্গি, এখানে আইএস উৎপাদন হচ্ছে, এখানে কবর থেকে মানুষের লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে, এখানে জিন্দা মানুষকে আগুনে লাগিয়ে দিয়ে ধর্মের নামে হত্যা করা হচ্ছে, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে। এগুলা দেখতে দেখতে সারা পৃথিবী এখন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। খেয়াল করে দেখেন, বিদেশি বিনিয়োগ গত 17 মাসে জিরো ইনক্রিজ হলো জিরো, আর ডিক্রিজ যদি ধরেন তাহলে ধরতে পারেন শতভাগ। পৃথিবীর কোনো দেশ এখানে ইনভেস্ট করছে না, কোনো দেশ নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য কোনো চুক্তি করছে না, কোনো দেশ বাংলাদেশের ছাত্রদেরকে অন্য তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে না। ডক্টর ইউনূস বলেছিল যে আমরা আসলে পৃথিবীর মানুষ আমাদের এখানে আসবে, আমরা যাব না। পৃথিবীর কেউ এখন আর আসে না। ডক্টর ইউনূস যখন ইতালিতে যায় তখন তাকে রেখে ইতালির প্রাইম মিনিস্টার আরেক দেশে ভ্রমণে চলে যায়। তিনি যখন আমেরিকাতে যায়, জাতিসংঘে যায়, বলেছিল সাইড লাইনে একটি মিটিং করবে, তিনি সেটিও করতে পারেননি। তিনি যখন ব্রিটেনে আসে, তিনি বলেছিলেন ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে তিনি দেখা করবেন, সেটাও তিনি পারেননি। অর্থাৎ তিনি ফ্রান্সে গেলেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তার সাথে দেখা করেনি। তাহলে আপনি ব্যাপারটা বোঝেন, পৃথিবীর যেখানে তিনি গিয়েছেন সেখানেই উপেক্ষিত হয়েছেন। শুধু তিনি উপেক্ষিত হননি, যেহেতু বাংলাদেশের মসনদে তিনি দখল করে আছেন, পুরা বাংলাদেশকে তিনি উপেক্ষিত করেছেন। বাংলাদেশকে এখানেই শুধু শেষ। এই যে দেখেন আমাদের T20 বিশ্বকাপ, কত কষ্ট, কত ত্যাগ, কত তিতিক্ষার পর, কত শ্রমের পর খেলোয়াড়দের অক্লান্তিক পরিশ্রমের ফলে তারা বিশ্বকাপে T20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেখান থেকে ডক্টর ইউনূসের বাবার দেশ আসিফ নজরুলের বাবা পাকিস্তানের পরামর্শে তারা এবার ইন্ডিয়াতে হচ্ছে এই ধোঁয়া তুলে T20 বিশ্বকাপটি বর্জন করেছে। তো বর্জন করার পরে কি হলো দেখেন, T20 বিশ্বকাপটি বর্জন করার সময়ে পাকিস্তান তাদেরকে কথা দিয়েছিল যে আমরাও T20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না। অর্থাৎ T20 বিশ্বকাপে শুধু ভারত না, তারা T20 বিশ্বকাপ বাংলাদেশের মতো বর্জন করবে। এই বর্জন করার ঘোষণা তারা দিবে বলেছিল, কিন্তু তারা যে মুনাফেক, তারা যে সত্য কথা বলে না। 1971 সালে আমার পূর্বপুরুষেরা সেটা দেখেছে, কিন্তু আসিফ নজরুলেরা, এই বুলবুলরা, এই ডক্টর ইউনূসরা ভিতরে ভিতরে যে পাকিস্তান প্রেম লালন করতেন, সেই প্রেমে গদগদ হয়ে পাকিস্তানের কথায় বিশ্বাস করে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। তারপর পাকিস্তান ঘোষণা দিলেন কি তারা খেলতে যাবেন, বাংলাদেশ না গেলেও তারা খেলতে যাবেন, তবে একটু কিন্তু রেখে দিয়েছিলেন। মানে যদি কিন্তু আছে না, একটু যদি কিন্তু রেখে দিয়েছিলেন। যদিটা কি? যদিটা হচ্ছে আর কিন্তুটা হচ্ছে যে আমরা খেলতে যাব ঠিকই, কিন্তু ভারতের সাথে খেলবো না, অন্য রাষ্ট্রের সাথে খেলবো। ঠিক আছে তট্টুক। তারপরেও মন্দের ভালো ডক্টর ইউনূস, আসিফ নজরুল, বুলবুলরা একটু আশ্বস্ত হলেন, আমাদের শত্রু ভারতের সাথে তো আমাদের বন্ধু পাকিস্তান খেলছে না। এই বন্ধু গত পরশুদিন বুলবুলকে ডেকে নিলেন লাহোরে, নিয়ে কি বললেন, বাবারে
তোমরা ছোট মানুষ, ছোট দল, খেললে খেলো, না খেললে নাই, অসুবিধা নাই, তোমরা ঘরেই থাকো, শিশুদের বাইরে যেতে নেই। আমরা একটু ইন্ডিয়ার সাথেও খেলে আসি, ইন্ডিয়াকে পরাজিত করে আসি। এই কথাটি বললেন তোমরা কোনো চিন্তা করিও না, তোমাদের জন্য আমরা কিছু ভিক্ষার ব্যবস্থা করতেছি, অর্থাৎ আইসিসি তোমরা না খেললেও, পারিশ্রমিক না হিসেবে ভিক্ষা হিসেবে হইলেও তোমাদের জন্য কটা পয়সা এনে দেব। এই কথা বলে পাকিস্তান এই ঘোষণা দিল আজকে যে তারা 15 তারিখে ভারতের সাথে যে ম্যাচটি সেটিও খেলতে যাচ্ছে। তার মানে খেয়াল করে দেখেন, বাংলাদেশের গোয়ামাইরা বাংলাদেশকে 2টা পয়সা দেওয়ার ব্যবস্থা করার ওরা ব্যবস্থা করবে বলে আপনাকে আশ্বাস দিয়েছে। এই নাফরমানদের কথায়, এই মুনাফিকদের কথায় 1947 থেকে 1971 সাল পর্যন্ত আমার বাঙালি জ্বলেছে, আমার সেনারা জ্বলেছে, আমার কর্মীরা জ্বলেছে। আমরা আন্দোলন করেছি 6 দফা, আমরা আন্দোলন করেছি গণ অভ্যুত্থান, আমরা শিক্ষার বিরুদ্ধে অনেক আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে করেছি। তারপর বাঙালিরা বুঝেছিল, আমার 70-71-এর বাঙালিরা বুঝেছিল এরা মুনাফেক, এদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে আমরা স্বাধীন দেশ করেছিলাম। সেই স্বাধীন দেশে যে মুনাফিকরা তখনও ছিল, এই মুনাফিকরা 2024-এ এসে তাদের ফনা তুলে বাংলাদেশ ক্রিকেটের গোয়ামাইরা বাংলাদেশ ক্রিকেটকে মাটিতে বসাই দিল। তাদের আব্বারা বলেছিল যে আমরা খেলতে যাব না, তারা খেলতে গিয়েছে। তাদের আব্বারা বলেছিল তারা ভারতের সাথে অন্তত খেলবে না, এখন সেই ঘোষণাটাও দেওয়া শেষ। তারপরেও কিছু কিছু বন্ধু বান্ধবকে দেখি ফেসবুকে ফাটায়া ফেলছে, পাকিস্তানকে ক্রেডিট দিচ্ছে। মানে বাংলাদেশের গোয়ামারা আর পাকিস্তানকে ক্রেডিট দেওয়া, এটা অবশ্য আমি মানি। 1971 সালে আমার 2.5 লক্ষ নারীকে নির্যাতন করেছে, ইজ্জত নষ্ট করেছে, ধর্ষণ করেছে। ঠিক এই 1971-এর পর 2024-এ এসে 53 বছর পরে বাংলাদেশের ক্রিকেটের গোয়ামারা শেষ করে দিয়েছে পাকিস্তান। এই যে বাংলাদেশ ক্রিকেট কবে ঘুরে দাঁড়াবে, কবে আবার বাংলাদেশ ক্রিকেট সুদিন পাবে, আমরা জানি না। তা এখন এই যে মনে করেন ডক্টর ইউনূসের কথা বলতে গিয়ে মাঝখান দিয়ে একটি কথা এসে পড়লো, কিন্তু ডক্টর ইউনূস একটি নির্বাচনের আয়োজন করেছে। এই নির্বাচনে বাংলাদেশের কোনো মানুষ স্বস্তি পাচ্ছে না, মানুষ বিশ্বাস করতে পারছে না এই নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার আসবে। কেননা এই নির্বাচন হচ্ছে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে, এটা ডক্টর ইউনূস জানে, এটা স্বাধীনতা বিরোধী শক্তিরা জানে। যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে তারা একটি আমিডামিন নির্বাচন করে একটি সরকার গঠন করতে চায়। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব জানিয়ে দিয়েছে আওয়ামী লীগবিহীন যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে কোনো গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না, এবং বাংলাদেশ রাজনৈতিকভাবে সাস্টেইন করার জায়গায় যাবে না। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না, সমাজে এনার্কি বন্ধ হবে না, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না, রুল অফ ল বলে যে কথাটি আছে সেটি বাস্তবে আসবে না। আজকে সুপ্রিম কোর্টের জাস্টিসরা পদত্যাগ করছে, তারা নিরাপদ মনে করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ সাহেব, আপনারা জানেন যে কোনো একটি জাহাজ যখন ডুবে যায়, জাহাজ ডুবে যাওয়ার আগে সবার আগে বুঝতে পারে ইঁদুর শ্রেণীর প্রাণী। সে ইঁদুর শ্রেণীর প্রাণীরা তখন কি করে, জাহাজ থেকে লাফ দিয়ে সমুদ্র পড়ে। এই বিশাল সমুদ্রে তাদের আর বাঁচার সম্ভাবনা থাকে না। তারা এই ঠিক জামাত যে ডুবে যাবে, এই ইঁদুরেরা বুঝতে পারছে। যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ইঁদুর, তিনিও এই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। হয়তো কেউ কেউ বলছেন পদত্যাগ করিয়েও ফেলছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে মেটিকুলাস ডিজাইনের সরকারের যে ফাংশন সেটা শেষ। এখন যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এদেরকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে, তাই মানে কেটে পড়ার চেষ্টা। কিন্তু মান কি রক্ষা হবে? বাংলাদেশের মানুষ কি জানে না যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বহু বড় বড় বর্ষিয়ান নেতা যখন মারা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচিরা যখন মারা যায়, তখনও নজরুলের কবরের পাশে এখানে জায়গা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য কাউকে এখানে কবরস্থান বানাবে না। কিন্তু এই নিয়াজ সমস্ত নিয়ম নীতি ভেঙে গালিগালাজ করা হাদিকে সেখানে কবর দিয়েছে। এখন এই যে আইন ভঙ্গ, এর বিচার কিন্তু বাংলাদেশেই হবে। আপনি দেখবেন টুডে, টুমরো অর ডে আফটার। আজকে যেটা বুঝছেন, দেখেন বরফের যুগ বেশি দিন থাকেনি, আবার আগুনের যুগও বেশি দিন থাকবে না। স্বাভাবিক যে জীবন, সেই জীবনটা ফিরে আসবে। সেই জীবন যখন ফিরে আসবে, যারা আগুনে বিশ্বাস করে আর বরফে বিশ্বাস করে, তাদের পায়ের নিচে মাটি থাকবে না। একটা জিনিস মনে রাখেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর
আপনার জীবনে, আমার জীবনে হয়তো একটু লম্বা সময়, কিন্তু ইতিহাসের নিরিখে কোনো একটা জাতির বিনির্মাণের ঘটনার ইতিহাসে এই 1-2 বছর, 3 বছর, 5 বছর খুব বড় সময় না। অপেক্ষা করুন, সময় আসবে। আর যে নির্বাচনটি আসছে, এই নির্বাচনটিতে যেহেতু দেশে কোনো ক্রেডিবল গভর্নমেন্ট আসবে না, দেশে যেহেতু মৌলবাদী চক্রের একটা বিশাল অংশকে পাশ করাই আনার চেষ্টা হচ্ছে, দেশে যেহেতু আওয়ামী লীগের মতো স্বাধীনতার সপক্ষের, বাংলাদেশের সপক্ষের, বাংলাদেশের উন্নয়নের রূপকার নির্বাচনে নেই, এবং 500টি থানা লুট করে যেহেতু এই সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নিয়ে মহড়া দিচ্ছে, এরা মানুষকে হত্যা করার মহড়া দিবে আগামী 2 দিন পরে। তাই এই নির্বাচনে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করার কোনো দরকার আছে বলে আওয়ামীপন্থী মানুষদেরকে, মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে, স্বাধীনতার সপক্ষের মানুষদেরকে এবং অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের মানুষদেরকে আমি সজাগ করে দিতে চাই, এই ভোটকে বর্জন করুন এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিন যে এই মৌলবাদের জনপদ আমার নয়, এই সন্ত্রাসের জনপদ আমার নয়, এই মাৎসন্যায়ের দেশ আমার নয়, এই মধ্যযুগীয় চেতনার দেশ আমার নয়। আমি আধুনিক বিশ্বের মানুষ, আমি আধুনিকতায় কথা বলি, আমার মানুষ এগিয়ে যাবে আগামী দিনের সুন্দর ভবিষ্যতের দিকে, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের মতো। সাবজেক্ট পাল্টে যাওয়ায় খবরও পাল্টে গেছে। এখন যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে, আমি এই খবরটা অনেকদিন ধরেই আমার কানে আসছে, কিন্তু কনফার্মেশন পাচ্ছিলাম না। আপনাদের মনে আছে আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তখন রাজনাথ সিং আমায় একটা কথা বলেছিলেন যে আমি যদি তোমায় মানে অ্যালাউ করি, তাহলে যে 200-র বেশি সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক, তারা যে ওয়েট করছেন, তো তাদেরকে আমি কি জবাব দেবো, এই প্রশ্নটা তিনি আমায় করেছিলেন। ভেতর ভেতর অভিমান হয়েছিল যে আমি ঘরের লোক, আপনার বন্ধু লোক, আপনি আমায় অ্যালাউ করলেন না। তো তারপর যাই হোক, যে করে হোক, দেখা তো হয়েছে। কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, তার দপ্তর থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন প্রকাশ্যে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে। সেইখানে বড় স্ক্রিন কাটিয়ে তিনি সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। এই খবরটি আমার কাছে যখন এসে পৌঁছায়, তখন আমি ঠিক করি যে আগের খবরটি ড্রপ করে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ দেশের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সে সম্পর্কে তার প্রতিক্রিয়া, এই যে বিশ্ব থেকে 228 জন তালিকাভুক্ত করা হয়েছে, এখন নিজেদের তালিকাভুক্তি করেছে 228 জন। আমি বলেছিলাম 200-র বেশি, উনি বলেছেন। তো এই 228 জন নানান রকম প্রশ্ন করবেন। সময়টা কিন্তু এখনো ঠিক হয়নি, মানে একটা মোটামুটি ঠিক হয়েছে, সময়টা দুপুরের দিকেই হবে, কিন্তু সঠিক সময় এখনো ঠিক হয়নি। অনেকগুলো ব্যাপারের সঙ্গে জড়িত আছে। একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে তার অনেকগুলো পেরিফেরিয়া আছে, সেগুলো ঢেকে নিয়ে করতে হয়, মানে ঢুকিয়ে নিয়ে করতে হয়। তো এর পারমিশন, ওর পারমিশন, তারপরে সমস্ত বিদেশি সাংবাদিক আছে। ইতিমধ্যে হয়েছে কি, দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের সৎ নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন। তারা সব বিদেশ থেকে আসছেন, দেশ থেকে আসছেন, এসে উপস্থিত হচ্ছেন। কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে যাবেন। এখন আমাকে বলা হয়েছে যে যেহেতু আপনি প্রথম এসে অ্যাপ্রোচ করেছিলেন, তাই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আপনি যদি পারেন তাহলে আপনি ওই দিনকে আসবেন। আমার এখানে যা কাজ আছে, সেই সমস্ত কাজকর্ম সেরে আমার 23 তারিখে ওখানে উপস্থিত হওয়াটা একরকম মুশকিলের ওপরে মুশকিল। মানে কোনো মতেই আমি সেখানে পৌঁছাতে পারবো না। হিসেব টিসেব যা করে দেখলাম, তা ভালো, আগে তো খবরটা দিয়ে দিন, আমার দিয়ে দিই। আগে তো আমার পৌঁছানোটার বেশি দরকার নেই, খবরটা আগে দরকার।
খবরটা করার জন্য আমি আগে প্রেফারেন্সটা খবরটাতেই দিলাম। তো এখন আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসছেন না কেন। আমিও আপনারা বলেছিলাম যে ধীরে ধীরে খোলস মুক্ত হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করছেন, এরপর খুব শিগগিরই শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি নইলে একদম টিভির সামনে বসে তিনি ভাষণ দেবেন। মনে নিশ্চয় থাকতে পারে 2-3 দিন আগের খবর। এই যে সাংবাদিক সম্মেলন যেটা করা হয়েছিল, নিজম মজুমদার রাজের সাংবাদিক সম্মেলনটা করেছিলেন, সেখানে তারপর আপনার বিদেশ মন্ত্রী যিনি ছিলেন, নামটা আমার মনে থাকে না, তো যাই হোক, সেটা নাকি ফেসবুকে দেওয়া হয়নি। এই নিয়ে নাকি নানান চাপানুতোর সমস্ত কিছু দলের মধ্যে চলছে। আর কলকাতার যে নেতারা রয়েছে নিজেদের মধ্যে একে অপরকে গালাগালি, ও অন্যকে গালাগালি, এই সমস্ত করেই বেড়াচ্ছেন। তারা নিজেরা শেষ হয়েছেন, দলটাকেও শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তো তিনি এখন সমস্ত খবর রাখেন। প্রধানমন্ত্রী ঠিক করেছেন তিনি একদম সৎ, যেমন গতবার একবার যাওয়ার সময় উনি আরাফতকে নিয়ে গেছিলেন, বিদেশ যাওয়ার সময় আরাফতকে নিয়ে গেছিলেন, কোথাও একটা গেছিলেন যেন মনে হয়, আমি খবরটা করেছিলাম, সেখানে আপনাদের মন্ত্রী আরাফত গেছিলেন তার সঙ্গে, বা আরাফতের সঙ্গে কোনো একটা কানেকশন ছিল, আমার মনে পড়ছে না, আমি তাড়াহুড়ো করে বসেছি। তো যখন এই খবরটি যখন ওনার দপ্তর থেকে জানানো হয় যে আপনি পারলে তারিখে আপনি সকালবেলা চলে আসুন, আপনার জন্য উনি একটি সিট বুক করে রেখে দিয়েছেন। তা আমি হ্যাঁ না কিছুই বলিনি, কারণ আমার পাওয়ার সময় ছিল না। তারপরে কি আছে না আছে আমায় দেখতে হবে, দেখে নিয়ে আমার তো বললেই তো আমি চলে যেতে পারবো না। এখানে দিল্লি যাওয়া মানে আমার ওখানে 1-2 দিন থাকতে হবে, তারপরে তো আমার ওখান থেকে ফিরে আসতে হবে, অনেক ঝামেলা আছে। তারপর টিকিটের ঝামেলা, এখন আমার টিকিটের অ্যাভেলেবিলিটি একটুখানি কম আছে। তো এই সমস্ত মিলিয়ে আমার যাওয়া হয়তো অনিশ্চিত আছে, কিন্তু খবরটা আমি পেয়ে যাব। আপনাদের খবর দিয়ে দরকার, খবর আমি আপনাদের দিয়ে দেবো। এদিকে দেশের মধ্যে কি হয়েছে, দেশের মধ্যে আমি বলছিলাম না, দেশের নির্বাচন হওয়া খুব মুশকিল, হবে না। একটা আমি কপি করেছিলাম যে শেখ হাসিনার ব্যাপারে আবার ফিরে আসছে একটু পরে, এটা না বললে আবার ওটা হবে না। তো আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম যে জামাত বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয় যে নিরাপত্তা বেষ্টনী পাচ্ছেন, তিনি যে প্রোটোকল পাচ্ছেন, আমরা কেন পাবো না? কারণ 95% কাজ তো আমরা করেছি, 5% কাজ তো এই বিএনপি করেছে। তাহলে তারেক রহমান যদি এই প্রোটোকল পায়, তাহলে আমরা পাবো না কেন? সেই নিয়ে গতকালকে জামাতের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডক্টর ইউনূসের উপরে চড়াও হয়ে তারা বলে, যদি তাদের নেতার প্রোটোকলের ব্যবস্থা সরকার না করে, তাহলে কোনোভাবেই তারা এই নির্বাচন হতে দেবে না। ঠেলা বুঝে এবার আমি যেটা বলেছিলাম, যে কোনো কারণে হোক একটা নির্বাচনে একটা ব্যাঘাত ঘটবে, একটা ইস্যু খোঁজা হবে। এখন জামাত জানে যে আমি যাই করি না কেন, যদি এই ফাঁকা মাঠে বিএনপি আর তিনি খেলেন জামাতের আমির, তাহলে তিনি মানে জামাতের আমির 10 গোল খেয়ে যাবেন, কারণ ভোটের শতাংশ তাদের থেকে ভালো কেউ জানে না। এই অবস্থায় এখন ইউনূস পড়েছেন প্যাচে। ইউনূস কি করবেন? এখন কত লোককে কত গার্ড দেবেন? এখন জামাতের আমিরকে গার্ড দিলেই আবার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় যে আমির রয়েছে সে এসে বলবে আমি ছোট কি আছে, আমাকেও দিতে হবে। এইভাবে সংখ্যা বাড়তে থাকবে। এটা ইউনূসের পক্ষে একটা ভীষণ জ্বালার ব্যাপার। এই নিয়ে একটা ব্যাপার চলছে, মানে গন্ডগোল চলছে। এদিকে খলিলুর রহমান
আজকে আবার চীনের সঙ্গে তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন, মানে যেটা আমেরিকা বারণ করেছিল সেই দিকে আবার যাচ্ছে, আমেরিকাকে আর উপেক্ষা করছে। এবার ইচ্ছে করে ইউনূস যেমন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করেছিল, এবার আমেরিকার সঙ্গে ঝগড়া করতে চাইছে যে তুই তো হয়তো স্থান দিবি না, আমায় জায়গা দিবি না, আমায় ত্যায্য করেছিস, আমিও তোকে ত্যায্য করলাম, তোর কোনো কথা শুনবো না। তা এখন আমি মরবো, তারপরে তো আমি শেষ দেখে মরবো, এরকম করে দেশটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে যাব। তো চায়নাকে আবার ডাকার জন্য খলিলুর রহমানকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান আজ সকালবেলা গেছিলেন, 8টা থেকে 8টা 35 অব্দি খলিলুর রহমানের সঙ্গে চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে একটা মিটিং হয়েছে। আর এর মধ্যে এই অস্থির পরিস্থিতির মধ্যে এই সরকার এখন শেখ হাসিনা সামনে এলে তারা কি করে আমি সেটা দেখব। শেখ হাসিনা একদিন আসেননি সামনে, তিনি ভার্চুয়ালি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন, জেলা উপজেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন, তার দল একটা সাংবাদিক সম্মেলন করেছে, তাতেই এই মানে কাণ্ড। এবার তিনি সামনে আসছেন, সরাসরি দেশি বিদেশি সংবাদ প্রতিনিধিদের সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দেবেন। এইবার সরকার কি করে এইটা আমি দেখার জন্য বসে আছি। এবার আপনারাও দেখতে থাকুন, সেদিনকে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এবং এটা আমি আগাম বলে দিচ্ছি।